যখন কলেজ ক্যাম্পাসের মধ্যে এই গণধর্ষণের অভিযোগ ওঠে, তারপরে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় কলেজ বন্ধ করে দেওয়ার। কিন্তু শিক্ষামন্ত্রী কি জানতেন? শিক্ষামন্ত্রীকে জানানো হয়েছিল? এই প্রশ্ন উঠছে। তার কারণে শিক্ষামন্ত্রী ক্ষোভ প্রকাশ করছেন যে পড়াশোনা কেন বন্ধ থাকবে? কলেজে এই ধরনের ঘটার জন্য পড়াশোনা কেন বন্ধ থাকবে? ল কলেজ বন্ধ থাকা মানে এই যে কদিন বন্ধ রয়েছে বা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা মানে তো সব পড়ুয়ারাই ক্ষতিগ্রস্ত হবে। তাদের পরীক্ষা কি হবে, সিলেবাস কি হবে? পড়াশোনা কেন বন্ধ থাকবে? পঠন পাঠন প্রক্রিয়া চালু রাখতে হবে তো। আবির রয়েছে আমার সঙ্গে ফোনের। আবির, তাহলে এটা একদিক থেকে নিশ্চিত পরিচালন সমিতির যে সিদ্ধান্ত নিয়ে ওয়েবসাইটে জানিয়ে দিয়েছিল, সেখানে কোনোভাবে শিক্ষামন্ত্রীকে কোনো কিছুই জানানো হয়নি। আজ শিক্ষামন্ত্রী কি বলছেন? প্রথম বিষয়টা হচ্ছে, তিনি যেটা উল্লেখ করেছেন যে পঠন পাঠন প্রক্রিয়া চালু থাকার কথা, পরিচালন সমিতি কিভাবে সিদ্ধান্ত নিয়েছে তাকে খোঁজ নিতে হবে এবং তিনি আশা প্রকাশ করছেন ছাত্রছাত্রীরা দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারবেন, অর্থাৎ পঠন পাঠন দ্রুত শুরু করতে পারা যাবে। একই সঙ্গে যেটা উল্লেখিত সেটা হচ্ছে যে এই কলেজের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত পরিচালন সমিতিকেই নিতে হবে। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফ থেকে একটা সুপারিশ পাঠানো হতে পারে এবং এটি কার্যত সুপারিশের মতো করেই বিষয়, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পরিচালন সমিতির সঙ্গে কথা বলবেন তিনি, এবং যাতে দ্রুত সেখানে পঠন পাঠন প্রক্রিয়া চালু করে দিতে পারা যায় সেই বিষয়টা নিয়ে তার তরফ থেকে অনুরোধ জানানো হবে। তুমি জানো যে ছাত্রছাত্রীদের যদি এভাবে কলেজ বন্ধ থাকে, যদি পড়াশোনা যদি বন্ধ থাকে, তাহলে সিলেবাস শেষ করাটা মুশকিল হয়ে দাঁড়াবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে রাজ্য সরকারের তরফ থেকে যে সুপারিশ, সেই সুপারিশ পাঠানো হবে পরিচালন সমিতিতে, এবং প্রয়োজনে পরিচালন সমিতির যারা সদস্যরা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে কথাও বলা হবে এবং এই বিষয়টা নিয়ে দ্রুত যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তেমনই ইঙ্গিত মিলেছে শিক্ষামন্ত্রীর কথা। ধন্যবাদ আবির। আমরা দেখেছিলাম যে যখন কলেজ ওয়েবসাইটে জানিয়ে দেয় যে তাদের কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে, তখন পড়ুয়ারা তারা বলছেন যে আমরা তো সুস্থ পরিবেশ যাতে ফিরিয়ে আনা হয় সেই দাবি নিয়েই আমরা দাবি জানাচ্ছি। সুস্থ পরিবেশ ফিরে আসুক। কলেজ বন্ধ করলে তো পড়াশোনাও বন্ধ হয়ে যাবে। এবার দেখা যাক, পরিচালন সমিতিকে সিদ্ধান্ত নিতে হবে কবে থেকে কলেজ খুলবে। আর যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনায় ওই অভিযুক্ত যারা, তাদের বিরুদ্ধে 9টি ধারায় মামলা এবং প্রভাবশালী, পুলিশ বলছে তারা প্রভাবশালী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে প্রভাবশালী মনোজিৎ মিশ্র, প্রভাবশালী প্রমিত মুখোপাধ্যায় এবং জায়েব আহমেদ। তার কারণ মনোজিৎ মিশ্রর হাত তাদের মাথার উপরে রয়েছে। সেই মনোজিৎ মিশ্র কলেজের দেওয়ালে দেওয়ালে যার নাম লেখা থাকে, যে কলেজের মধ্যে যা খুশি তাই করে বেড়ালেও সিনিয়ররা চুপ করে থাকে, তো তাদের বিরুদ্ধে 6টি ধারা আরো নতুন করে দেওয়া হচ্ছে, অর্থাৎ মোট 9টি ধারায় মামলা তাদের বিরুদ্ধে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এই 9টি ধারা কি কি? গতকালই কিন্তু আদালতের প্রভাবশালী তথ্য, সে কিন্তু পুলিশের যে নোটিশ, সেই নোটিশে কিন্তু এমনটাই স্পষ্ট করেছে এবং গতকালই আদালতে এখন স্পষ্ট করেছিল আরো কিন্তু ধারা যুক্ত করা হবে, এমনটাই সেখানে অনুমতি নেওয়া হয়েছিল। এবং পরবর্তীতে লক্ষ্য করা যায় যে 6টি ধারা কিন্তু পুলিশের পক্ষ থেকে যুক্ত করা হলো, যার মধ্যে 77 গোপনে অন্যদের যৌন কার্যকলাপ দেখা, 118(1) অস্ত্র দিয়ে আঘাত, 351(3) ক্রিমিনাল ইন্টিমেশন ষড়যন্ত্র, 140(3) অপহরণের মামলা, 140(4) জোর করে আটকে রেখে মারধর নির্যাতন এবং 142 ঘরের মধ্যে আটকে রাখার হোম। আগে 3টি মামলা কিন্তু যেমন ছিল, আরো 6টি যোগ হওয়াতে 9টি মামলা এখনো পর্যন্ত ধারা যুক্ত করা হলো। এবং আগে যেগুলো ছিল 127(2) আটকে রাখা, 70(1) গ্যাংরেপ, 3(5) একের উদ্দেশ্যে সংগঠিত হওয়া, এরকমই একাধিক ধারায় কিন্তু মামলা তেমন অভিযুক্তদের বিরুদ্ধে আছে। 3টি ধারা যেমন ছিল, পরে আরো 6টি ধারা যুক্ত করা হলো এবং এরা যে একেবারে প্রভাবশালী, তখন তদন্ত করতে যায় একাধিক যে নথি, সেই নথি উদ্ধার থেকে শুরু করে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ, সেখানেই কিন্তু একেবারে স্পষ্ট করা হচ্ছে। এবং গতকাল আদালত, সেই আদালতেও পুলিশের পক্ষ থেকে এমনটাই স্পষ্ট করেছে, পুলিশের পক্ষ থেকে একেবারে মনোজিৎ মিশ্র সহ 3 যে অভিযুক্ত তারা কিন্তু প্রভাবশালী, সেই কারণে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করবেন এমনটাই মনে করা হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে অপহরণ, এই যে অভিযোগ হয়েছে সেটা কিন্তু পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে রেখেছে। ধন্যবাদ। ফান রোড তদন্তকারীদের নজরে। কেন ফান রোড? তার কারণ যেদিন মনোজিৎ এবং জায়েবকে গ্রেপ্তার করা হয় তার ঠিক 1-1.5 ঘন্টা আগে জানা যাচ্ছে তারা ফান রোডে গিয়েছিল। এই ফান রোডে কার সঙ্গে দেখা করতে, কাদের সঙ্গে দেখা করতে? তারা প্রভাবশালী কেউ, তাদের কাছ থেকে শেল্টার নেওয়ার জন্য। তারা কি মনে করছিল যে তারা গ্রেপ্তার হতে পারে, সেই জন্য তারা কোনো রকমভাবে
এসকেপ করতে চাইছিল, কোনো এসকেপ রুট খুঁজছিল, কারোর সঙ্গে পরামর্শ করতে গিয়েছিল, তাহলে সে কে বা কারা? অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, এখনো পর্যন্ত পুলিশের হাতে কি তথ্য রয়েছে? ফান রোডে কি করতে গিয়েছিল তারা, কার সঙ্গে দেখা করতে গিয়েছিল বা কাদের সঙ্গে দেখা করতে গিয়েছিল? ফান রোডে একজন ব্যক্তির সাথে দেখা করার উদ্দেশ্য নিয়েই পৌঁছে গিয়েছিলেন এই মনোজিৎ এবং তার এক শাগরেদ জয়ীব, এই তথ্য কিন্তু উঠে আসছে। টাওয়ার লোকেশনের সূত্র ধরে জানা যাচ্ছে 6:25 26 তারিখ 6:25 বালিগঞ্জের ফান রোডে এই জয়ীব এবং মনোজিৎ তাদের টাওয়ার লোকেশন পাওয়া যায়। কোন উদ্দেশ্য নিয়ে সেখানে গেছিলেন, কার সাথে দেখা করতে গেছিলেন, সমস্তটা এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে। ইতিমধ্যেই তদন্তভার নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। গোয়েন্দা বিভাগের তরফে সমস্তটা এক্সামিন করা হচ্ছে, কারণ তোমাকে জানিয়ে রাখবো যে সিডিআর এবং টাওয়ার লোকেশন ইতিমধ্যেই পাওয়া গিয়েছে 3 অভিযুক্ত। সেখানে 26 তারিখ দিনভর তারা কোথায় কোথায় গিয়েছিলেন, কাদের সাথে কথা বলেছিলেন, এই বিষয়গুলো কিন্তু তদন্তের আওতায় রয়েছে। গ্রেপ্তার হয়েছেন ঠিক থানা থেকে 200 থেকে 300 মিটার দূরে এবং গ্রেপ্তারের সময় হচ্ছে সন্ধ্যে 7:20 থেকে 7:35 মধ্যে এবং জানা যাচ্ছে 6:25 রয়েছে ফান রোডে, অর্থাৎ ঠিক গ্রেপ্তারের 55 মিনিট আগে তারা ছিলেন ফান রোডে। কার কাছে গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, সমস্তটা কিন্তু এই মুহূর্তে তদন্তের আওতায়, এমনটা কিন্তু লালবাজি সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। হাইকোর্টে জনস্বার্থ মামলা, আর সেই জনস্বার্থ মামলায় যুক্ত হতে চাইছে নির্যাতিতার পরিবার, কিন্তু জানিয়ে দিচ্ছে তারা সিবিআই তদন্ত চাইছেন না। গণধর্ষণের তদন্তে পুলিশেই আস্থা রাখছেন তারা। তাদের আইনজীবী হাইকোর্টে জানাচ্ছেন আগামীকাল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে শুনানি রয়েছে। অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, ইদানিং কালের মধ্যে অর্ণব আমরা এরকম ভুরি ভুরি নজির দেখতে পাই, ভুরি ভুরি উদাহরণ রয়েছে আমাদের কাছে, যে ক্ষেত্রে কলকাতা হাইকোর্টে পুলিশের উপর আস্থা, রাজ্য পুলিশের উপর আস্থা না রেখে সিবিআই তদন্তের দাবি জানিয়ে মামলা করা হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে নির্যাতিতার মা বাবা তারা পুলিশের উপরেই তদন্তে আস্থা রাখছেন। একটা অন্যরকম বিষয়, বা বলা যেতে পারে সাম্প্রতিককালের ঘটনাগুলোর মধ্যে থেকে নজিরবিহীন বিষয়। আইনজীবী স্পষ্ট করেছেন কেন তারা পুলিশের তদন্তেই ভরসা রাখছেন। দেখো, প্রথম বিষয় হচ্ছে কসবা নির্যাতিতার পরিবার তারা চাইছে কলকাতা হাইকোর্টে যে একগুচ্ছ জনস্বার্থ মামলা হয়েছে কসবা কাণ্ড নিয়ে, সেটা তদন্ত হতে পারে, সেটা জুডিশিয়াল কমিশন চেয়ে হতে পারে বা কলেজে নির্বাচন নিয়ে। এই মামলায় পরিবারেরও একটা বক্তব্য থাকা উচিত, পরিবারেরও সেখানে সওয়াল থাকা উচিত। তাদের চাওয়া পাওয়া, তারা কি চাইছেন সেটাও আদালতকে জানানো প্রয়োজন। এবং সেই জায়গা থেকে ইতিমধ্যেই আইনজীবী অরিন্দম জানা তাকে ওকালতনামা দিয়েছে পরিবার, অর্থাৎ পরিবারের হয়ে কাল বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলায় সওয়াল করবেন আইনজীবী অরিন্দম জানা। এবং এই ওকালতনামা সাইন করা এবং প্রাথমিক যে আলোচনা হয়েছে আইনজীবীর সঙ্গে এই পরিবারের, তাতে সিবিআই তদন্ত না, অর্থাৎ কোনো সিবিআই তদন্ত চেয়ে পরিবার আবেদন রাখবে না, এমনটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। এবং তার পিছনে কি কারণ না কারণ তা এজলাসে মামলা হওয়ার সময় বিষয়টি স্পষ্ট হবে। তবে যেটা আইনজীবী অরিন্দম জানা এই মামলার বাকি বিষয়টা নিয়ে মুখ খুলতে না চাইলেও সিবিআই তদন্ত যে তারা চাইছেন না তা এক প্রকার তারা নিশ্চিত করেছেন। তবে একই সঙ্গে যাতে প্রকৃত এবং সঠিক তদন্ত হয় এবং ন্যায় বিচার তারা পান, দোষীরা উপযুক্ত শাস্তি পায়, তার জন্য তারা সরব হবেন, এটাও তারা জানাচ্ছেন। তবে তুমি যেটা বললে শুরুতেই, প্রাথমিক যে সাম্প্রতিক সময়ে যে ট্রেন্ড আমরা দেখেছি কলকাতা হাইকোর্টে এই ধরনের মামলার ক্ষেত্রে, সেটা রাজ্য পুলিশ হতে পারে, সিআইডি হতে পারে বা অন্য কলকাতা পুলিশ হতে পারে, সব ক্ষেত্রেই পুলিশ তদন্ত করার পরও সেই তদন্তের ওপর অনাস্থা দেখিয়ে কেন্দ্রীয় এজেন্সি, সেটা সিবিআই হতে পারে, এনআইএ হতে পারে, এই ধরনের তদন্তের আবেদন রাখা হয় পরিবারের তরফেও। কিন্তু এক্ষেত্রে একটু ব্যতিক্রমী এবং এখানেই কৌতূহল দানা বেঁধেছে হাইকোর্ট পাড়া জুড়ে।
আইনজীবীদের একটা বড় অংশ বলছেন সম্ভবত আরজিকর কাণ্ডে সিবিআইয়ের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের চুলচেরা বিশ্লেষণে কোথাও একটা হতাশা কাজ করেছে। এবং তারা এটাও বলছেন সাম্প্রতিক সময়ে রাজ্যে যত সিবিআই তদন্ত হয়েছে সেই সিবিআই তদন্তগুলো যে আশানুরূপ গতি প্রকৃতি বা ফল সিবিআই দেখাতে পারেনি, সেটাও হয়তো এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ। আরও একটা কারণ তারা বলছেন আইনজীবীদের একটা বড় অংশ, যেভাবে কসবা কাণ্ডে অভিযোগ আসার পরই দ্রুত কলকাতা পুলিশ পদক্ষেপ করেছে এবং গ্রেপ্তার করেছে শুধু 3 জন নয়, মূল অভিযুক্ত সঙ্গে তাদের সঙ্গে ঘটনাস্থলে থাকা আরও 2 জন এবং ওই কলেজের যিনি নিরাপত্তা রক্ষী তাকেও, এবং একই সঙ্গে তার 164 করা ভিকটিমের এক্ষেত্রে যেভাবে গতিতে এগিয়েছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা, বিষয়টাকে কোনোভাবে লঘু না করে দেখা। তাই কলকাতা পুলিশের তদন্ত নিয়ে আপাতত সম্ভবত পরিবারও খুব একটা ভুলচুক কিছু খুঁজে পাচ্ছেন না, তাই হয়তো তারা সিবিআই চাইছেন না। ঠিক, ধন্যবাদ অর্ণব। যেদিন নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ, সেদিন অসুস্থ বোধ করছিলেন নির্যাতিতা, সেজন্য কলেজের ঠিক সামনের দোকান থেকে রাত 8টার পরে 8:30 নাগাদ ইনহেলার কিনে আনে যায়। 8:29, মানে ইলেকট্রনিক যে বিল, সেই বিলে দেখা যাচ্ছে প্রিন্টে। তো ইনহেলার কেন কেনা হয়েছিল? অসুস্থ হয়ে পড়েছে তাকে বাঁচানোর জন্য? না, পুলিশ দাবি করছে যে এখনো পর্যন্ত তদন্তে উঠে আসছে ইনহেলার কেনা হয়েছিল, ইনহেলার দিয়ে আবার নতুন করে নির্যাতন করা হবে বলে। বুধবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগ। পরদিনই ধরা পড়ে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং জায়েব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়। গ্রেপ্তার করা হয় কলেজের নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কেও। মঙ্গলবার ধৃতদের তোলা হয় আলিপুর আদালতে, সেখানেই চাঞ্চল্যকর তথ্য দেয় পুলিশ। সরকারি আইনজীবী বলেন, বুধবার ঘটনার সময় নির্যাতিতাকে ইনহেলার দেওয়া হয় যাতে সুস্থ করে তার উপর আরো অত্যাচার করা যায়, এতটাই বেপরোয়া। পড়ুয়ার অভিযোগ অনুযায়ী তাকে সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50 পর্যন্ত আটকে রাখা হয়। আর সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী রাত 8টার পর কলেজের উল্টো দিকের ওষুধের দোকান থেকে ইনহেলার কেনে জায়েব। বিলের স্ক্রিনশট অনুযায়ী রাত 8:29 ইনহেলার কেনা হয়। পুলিশের তথ্য অনুযায়ী নির্যাতনের সময় অসুস্থ হয়ে পড়েন কলেজ পড়ুয়া, তখন ইনহেলার কিনে আনে জায়েব। কিন্তু সেটা ওই ছাত্রীর প্রতি কোনো দরদ থেকে নয়, বরং তাকে কিছুটা সুস্থ করে যাতে আরো অত্যাচার চালানো যায় সেই লক্ষ্যে। আমরা যেটা বললাম, এই নির্যাতিতাকে শ্বাস নিতে পারছে না, নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, তখন তাকে ইনহেলার দিয়ে সুস্থ করে তাকে সাবসিকুয়েন্টলি আরও টর্চার করা হলো। আমরা এটা বলেছিলাম। আর বলেছিলাম যে মেডিকেল এভিডেন্স করবোরেট তো করছিলই, তার সাথে ইলেকট্রনিক এভিডেন্সেস আর সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স করবোরেট করছে ভার্সন অফ দ্য ভিকটিম। ল কলেজের নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, তার মক্কেল সিকিউরিটি গার্ড। এই ঘটনায় তার সরাসরি যোগ নেই, কাজ করেন, মাইনে পান। এর প্রকৃত তদন্ত হোক। শুনানি শেষে এদিন বিচারক মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়কে 7 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। কলেজের নিরাপত্তারক্ষী পুলিশ হেফাজতে থাকবেন 3 দিন। এদিন আলিপুর কোর্ট লকআপের সামনে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। তাদের দাবি, কলেজে গণধর্ষণে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবীকে যেন রাখা না হয়। 25শে জুন গণধর্ষণ, 26শে জুন মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানতে চাইছে, অপরাধের পরে ধৃত 3 জন কাকে কাকে ফোন করেছিল। ঘটনার দিনের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। তারা 16 জনকে চিহ্নিত করেছেন, প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি, সেইগুলো অ্যানালিসিস হচ্ছে। বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে। আমাদের কাছে প্রচুর डेटा এসছে, ওটা एनालिसिस হচ্ছে। जो एक्शन पुलिस को लेना चाहिए वो अभी तक लिए गए हैं। एंड मैं ये एश्योरेंस देना चाहता हूँ कि और फर्दर जो इन्वेस्टिगेशन जो चल रही है उसमें जो भी इन्वेस्टिगेशन के हिसाब से जो करना चाहिए वो किया जाएगा। মঙ্গলবারও ল কলেজের বেশ কয়েকজন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। নিউজ 18 বাংলা।